তারপর স্যাক্রামের সামনের দিকে ফাসা আছে যেটার নাম হচ্ছে প্রিস্যাক্রাল ফাসা। তারপর হচ্ছে রেক্টো জেনিটাল ফাসা যেটা রেকটামের সামনে এবং জেনিটাল অর্গানের এইখানে ফাসা আছে যে জেনিটাল ফাসা। এরকম ফাসাগুলো আছে যে ফাসাগুলো যে ভিসেরাগুলোকে সাসপেন্ড করে রাখে, হ্যাং করে রাখে। এখন ফাসাগুলো কি দিয়ে তৈরি? ফাসাগুলো তো বলা হচ্ছে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হচ্ছে। এখন কানেকটিভ টিস্যুর কি কি কম্পোনেন্ট দিয়ে ফাসাগুলো তৈরি হয়? সেলুলার কম্পোনেন্টের ভিতরে আছে ফাইব্রোব্লাস্ট, এডিপোস সেল, ম্যাক্রোফেজ, প্লাজমা সেল, লিউকোসাইট, মাস্ট সেল। ফাইব্রাস কম্পোনেন্টের ভিতরে আছে কোলাজেন ফাইবার, ইলাস্টিন ফাইবার। তারপর গ্রাউন্ড সাবস্টেন্সের ভিতরে আছে প্রোটিওগ্লাইকেন, গ্লাইকোপ্রোটিন। সুপারফিশিয়াল ফাসা সম্পর্কে কিছু তথ্য এখানে দেওয়া আছে। সুপারফিশিয়াল ফাসা ইজ লুজ mixture of adipose and loose areolar tissue. It unites the skin to the underlying structure. It is dense in some places such as scalp, palm of the hand and sole of the foot and contains collagen bundles. It is thin in eyelids, auricle, scrotum, penis and clitoris. কারণ এখানে এডিপোস টিস্যু থাকে না, এখানে মেইনলি থাকে হচ্ছে এরিওলার টিস্যু। স্যার অরিকেল কি স্যার? এই যে কানের যে জিনিসটা এটার নাম হচ্ছে অরিকেল। কানের যে বাইরের অংশটা যেটা আমরা দেখতে পাই, কানের যে অংশটা ওইটার নাম হচ্ছে অরিকেল অথবা পিনা। এখানে যে স্ট্রাকচার গুলোর নাম সবগুলো তো পরিচিত। যে স্কাল্প তো খুলির বাইরের দিকে যে অংশটা সেটা হচ্ছে স্কাল্প, হাতে পাম, তারপর সোল অফ দা ফুট, আর আইলিড যেটা আপার আইলিড, লোয়ার আইলিড, অরিকল আর স্ক্রোটাম পেনিস এটা হচ্ছে মেল জেনিটাল অর্গান, ক্লাইটোরিস হচ্ছে ফিমেল জেনিটাল অর্গান। এখন সুপারফিশিয়াল ফাসার কাজ হচ্ছে ফ্যাসিলিটেটস মুভমেন্ট অফ দি স্কিন ওভার আন্ডারলাইং স্ট্রাকচার। যে আপনারা যখন যে স্কিনের উপরে ধরে স্কিনকে নড়াচড়া করেন এবং সেই নড়াচড়াটা হয় কিন্তু এই সুপারফিশিয়াল ফাসা বরাবর। সুপারফিশিয়াল ফাসা যদি কোনো কারণে ড্যামেজ হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু স্কিনের মুভমেন্ট গুলো তখন রেস্ট্রিক্টেড হয়ে যায়। তারপর প্যাসেজ ফর কিউটেনিয়াস ভ্যাসেলস এন্ড নার্ভস protect the body against heat lost. অ্যাবডোমিনাল ওয়ালের কথা আমি বললাম না ওই সময়, যে অ্যাবডোমিনাল ওয়ালটা এখানে ডায়াগ্রামেটিক একটা ছবি দেয় যে অ্যাবডোমিনাল ওয়ালকে যদি আপনি সেকশন করেন তাহলে সবচেয়ে বাইরের দিকে পাবেন স্কিন, তারপরে হচ্ছে ফাসা পাওয়া যায়। ফাসার আবার দুইটা লেয়ার, একটা আছে ফ্যাটি লেয়ার যেটা হচ্ছে ফাসা অফ ক্যাম্পার্স বলছিলাম, একটা হচ্ছে মেমব্রেনাস লেয়ার যেটা হচ্ছে ফাসা অফ স্কারপা। এরপরে মাসেল গুলো থাকে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্স অ্যাবডোমিনিস। এবং এই মাসেল গুলোর এখানে যে ফাসাগুলো থাকে সেই ফাসাগুলোকে বলা হয় ডিপ ফাসা। এটা হচ্ছে আরেকটা সেকশন। এটা হচ্ছে যে হরাইজন্টাল সেকশনের ছবি। যে এখানে দেখেন এটা হচ্ছে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এগুলো হচ্ছে ডিপ ফাসা, ইনভেস্টিং ফাসা বলা যায়। যে প্রত্যেকটা মাসেলের মাঝখানে এই ফাসাগুলো আছে। এটা হচ্ছে যে ডিপ ফাসা। এবং এইখানে আর একটা মাসেল আছে যেটার নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। এবং এই যে উপরের যে লেয়ার ফাসাগুলো এবং এই স্ট্রাকচার মিলে এই শীট গুলো তৈরি করে, যে শীতের নাম হচ্ছে রেকটাস শীট, যেটা রেকটাস অ্যাবডোমিনিস মাসেলকে সামনের দিকে এবং রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের পিছনের দিকে থাকে।
deep fascia হচ্ছে it is more dense than the superficial fascia. Superficial fascia হচ্ছে usually loose হয়, আর deep fascia হচ্ছে tight থাকে। এখানে collagen bundles are more compact and more regularly arranged. It is usually present in the form of membranes. এক্সাম্পল এখানে ইন্টারমাসকুলার সেপ্টা, যেটা বললাম যে মাসেল গুলার মাঝখানে এই মেমব্রেনের মতো সেপ্টামের মতো এই ফাঁসাগুলো থেকে, যেগুলোকে মাসেল গুলোকে যে এই যে থাই অথবা বলা হয় লেগ অথবা আর্মকে বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করে। লাই বিটুইন দ্য মাসেল ডিভাইডিং দ্য লিম্ফ ইনটু দ্য কম্পার্টমেন্ট। এবং আপনারা একটা কন্ডিশনের নাম শুনছেন, কম্পার্টমেন্টাল সিনড্রোমের নাম শুনছেন? না স্যার। কম্পার্টমেন্টাল সিনড্রোম হচ্ছে যে ইউজুয়ালি এগুলো দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে ক্র্যাশ ইনজুরি। ক্র্যাশ ইনজুরির নাম শুনছেন, যে দুইটা হার্ড অবজেক্টের মাঝখানে যখন আপনার বডি পড়বে তখন যে ঘটনাগুলো ঘটে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার বাইরের স্ট্রাকচার গুলো ইনট্যাক্ট থাকে কিন্তু ভিতরের যে মাংসপেশিগুলো সেগুলো মারাত্মক রকম ভাবে ড্যামেজড হয়। তখন মাসেলের যে কম্পার্টমেন্ট গুলোতে থাকে সেই কম্পার্টমেন্টের প্রেসার বেড়ে যায় এবং যেটার কারণে দেখা যায় মাসেল গুলো আরো ইস্কেমিয়া হয়, নেক্রোস্ট হয়ে যেতে থাকে। তখন যদি খুব তাড়াতাড়ি এই কম্পার্টমেন্টাল সিনড্রোমকে ট্রিট না করা হয় তাহলে এটা অনেক ক্ষেত্রেই ওই লিম্বটাকে কেটে ফেলে দিতে হয় পরবর্তীকালে। আমি কি বললাম বোঝা গেল? স্যার আবার একটু বলেন। কম্পার্টমেন্ট হচ্ছে যে এইগুলো তো ফেসিয়াল সেপ্টা দিয়ে যে লেগ অথবা থাই অথবা আর্মে বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ হয় এবং এই কম্পার্টমেন্ট গুলোর ভিতরে মাসেল গুলো থাকে। এখন ইনজুরি হলে বিষয়টা বলা হয় যে চাপ, মানে আপনার বডি যদি কোনো কিছুর ভিতরে চাপ খায় বলা হয়, তাহলে এই কম্পার্টমেন্টের ভিতরে যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলোতে দেখা যায় কম্পার্টমেন্টের প্রেসার বেড়ে যায়, তখন মাসেল গুলো ড্যামেজড হতে থাকে, মাসেলের ইস্কেমিয়া হয়, রক্ত চলাচল কমে যায়, মাসেল গুলো নেক্রোস্ট হতে থাকে। তখন দেখা যায় যে খুব তাড়াতাড়ি যদি কম্পার্টমেন্টের প্রেসারটাকে না কমানো যায় তাহলে এটা অনেক ক্ষেত্রেই ওই বডি পার্টটাকে কেটে ফেলতে হয় পরবর্তীকালে। এবং আপনারা জানেন যে রানা প্লাজা যে দুর্ঘটনার কথা তো সবাই জানেন, এবং রানা প্লাজায় যে দুর্ঘটনায় যে একটা বড় অংশ পেশেন্টদের যারা চাপে মানে বিল্ডিং এর ভিতর চাপা পড়া অবস্থায় ছিল তাদের অনেককেই কিন্তু শরীরের এই হাত অথবা পায়ের অংশ বিশেষ কেটে ফেলতে হয়েছে ডিউ টু কম্পার্টমেন্টাল সিনড্রোম। আর কম্পার্টমেন্টাল সিনড্রোমের ইনিশিয়ালি যেটা খুব তাড়াতাড়ি যদি আপনি ডিটেক্ট করতে পারেন কম্পার্টমেন্টাল সিনড্রোম, তাহলে এখানে যে ফাঁসাগুলো আছে এই ফাঁসাগুলোকে যদি কেটে দেন তাহলে প্রেসারটা কমে গেলে তখন কিন্তু আবার কন্ডিশনটা ইমপ্রুভমেন্ট করে দেয় এবং সেই অপারেশনটাকে বলা হয় ফেসিওটমি। এবং কম্পার্টমেন্টাল সিনড্রোমের ট্রিটমেন্টের একটা ইনিশিয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ফেসিওটমি করে দিলে পেশেন্টের ওই অংশটা সেভ হয়ে যায়। স্যার সেপ্টা কি? সেপ্টা হচ্ছে যে একটা পার্টিশনের মতো অথবা পর্দার মতো, যেটা হচ্ছে যে যেটার মাধ্যমে যে কম্পার্টমেন্ট মানে যে বডির কোন একটা অংশ বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ হচ্ছে, সেপ্টা অথবা পার্টিশন মানে পর্দার মতো একটা স্ট্রাকচার এটা। যেটা পার্টিশন করে। তারপর ডিপ ফাঁসার ভিতর আরেকটা আছে ইনভেস্টিং ফাঁসা, যে কভার দা সারফেসেস অফ দি মাসেল। ওইটা তো হচ্ছে যে এটা তো যে মানে মাঝখানে ঢুকে পার্টিশনের মতো করতেছে, যেটাকে বলা হচ্ছে ইন্টারমাসকুলার সেপ্টা, যে দুই অথবা তিনটা মাসেলের মাঝখানে এরকম সেপ্টাম, যেটা দিয়ে হচ্ছে মাসেল গুলো বিভিন্ন কম্পার্টমেন্টে ওই এরিয়াটা ভাগ হচ্ছে। আর ইনভেস্টিং ফাঁসা হচ্ছে যে ফাঁসাগুলো দিয়ে মাসেল গুলো কাভার থাকে সেগুলোকে বলা হয় ইনভেস্টিং ফাঁসা। এখানে যেমন নেকে ইনভেস্টিং ফাঁসা থাকে, অ্যাবডোমেনে ইনভেস্টিং ফাঁসা থাকে, লিম্বে ইনভেস্টিং ফাঁসা থাকে। Neck, in the neck it forms well-defined layers. In the abdomen it is thin. In the limbs form a definite sheath around the muscle. এখন এই নেকে যে ফাঁসাগুলো থাকে সেই ফাঁসাগুলোর আবার কিছু ভালো দিক আছে আবার কিছু খারাপ দিক আছে। ভালো দিক হচ্ছে যে
সাধারণত এই ফাঁসা থাকার কারণে নেকের কোনো একটা এই ফেসিয়াল যে স্পেস গুলো থাকে সেখানে কোনো ইনফেকশন হলে সাধারণত ওই ফাঁসা ক্রস করে অন্যদিকে যেতে পারে না। আবার এই ফাঁসাটা যে লাইন বরাবর থাকে ইনফেকশনটা কিন্তু সেই পর্যন্ত আবার এক্সটেন্ড করতে পারে। যে আপনার কোথাও একটা জায়গায় ইনফেকশনটা শুরু হলো কিন্তু ওই ফেসিয়াল যে স্পেসটা থাকে এবং ফাঁসাটা যে পর্যন্ত এক্সটেন্ড থাকে সেই পর্যন্ত আবার ইনফেকশনটা এক্সটেন্ড করতে পারে। আমি কি বললাম বোঝা গেল? এইখানে দেখেন এখানে ফাঁসা আছে, যে নেকের এখানে ফাঁসা আছে, এই যে এটা আছে ইনভেস্টিং ফাঁসা, তারপর এটার নাম হচ্ছে প্রিট্রাকিয়াল ফাঁসা যেটা ট্রাকিয়ার সামনের দিকে থাকে, তারপর আবার এটা পিছনের দিকে মানে ভার্টিব্রাল এখানে প্রি ভার্টিব্রাল ফাঁসা আছে। এখন যদি দেখা যায় যে নেকের কোনো ইনফেকশন যদি এইখানে হয়, যে ইনভেস্টিং ফাঁসা যেখানে আছে এখানে যদি ইনফেকশন হয় ইনফেকশনটা দেখা যাচ্ছে এইখানেই লোকালাইজ থাকবে, কিন্তু এইখান দিয়ে সাধারণত এই ইনফেকশন গুলো ট্রাকিয়া অথবা অনেক ক্ষেত্রে এইদিকে নাও আসতে পারে, তবে সব ক্ষেত্রে আসে না সেই রকম না। কিন্তু ইনফেকশন গুলো অনেক সময় এখানে পাস তৈরি হলো, পুষ তৈরি হলো, তখন এই পুষটা আস্তে আস্তে নিচের দিকে যে পর্যন্ত এই ফাঁসাটা আছে যে পর্যন্ত অ্যাটাচ থাকে সেই পর্যন্ত চলে যেতে পারে। ডিপ ফাঁসার একটা এখানে একটা রেটিনাকুলামের নাম শুনছেন কিনা আমি জানি না, রেটিনাকুলামের নাম শুনছেন? রেটিনাকুলামের নাম শুনছেন আপনারা? নো স্যার। এটা হচ্ছে localized thickening of the deep fascia around the joints, hold the tendon in place, prevent bow-string uptake. এই যে হচ্ছে যে আপনার এই যে রিস্ট জয়েন্টের এখানে রেটিনাকুলাম আছে, এখানে ফ্লেক্সর রেটিনাকুলাম, এক্সটেনসর রেটিনাকুলাম থাকে, এবং এই রেটিনাকুলাম গুলো থাকার কারণে এদিক দিয়ে যে টেন্ডন গুলো পাস করতেছে সেই টেন্ডন গুলো সাধারণত পজিশন মেইনটেইন করতে পারে। তারপর পায়ে এখানে রেটিনাকুলাম আছে, অ্যাঙ্কেল জয়েন্টের এখানে রেটিনাকুলাম আছে, সুপিরিয়র এক্সটেনসর রেটিনাকুলাম, ইনফেরিয়র এক্সটেনসর রেটিনাকুলাম, তারপর যে ফ্লেক্সর রেটিনাকুলাম, এবং এই রেটিনাকুলাম গুলো থাকার কারণে দেখা যায় যে লেগ থেকে যে টেন্ডন গুলো ফুটের দিকে আসতেছে সেই টেন্ডন গুলো প্রপার পজিশন মেইনটেইন করতে পারে। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে যখন এইটার মাঝখানে তো টেন্ডন পাস করে, তারপর এইগুলো এর ভিতরে স্পেস থাকে, স্পেসের ভিতরে নার্ভ গুলো পাস করে। আপনারা কার্পাল টানেলের নাম শুনছেন? জি স্যার। কার্পাল মানে যে এই রিস্টের এখানে অনেকগুলো কম্পার্টমেন্টে ভাগ করা হয়, সেই কম্পার্টমেন্টে দেখা যায় যে এখানে যে ফ্লেক্স যে রেটিনাকুলাম আছে, এই রেটিনাকুলামের এইখান দিয়ে হচ্ছে যে এইখানে যে টানেলের মতো থাকে সেই টানেলের ভিতর দিয়ে মিডিয়ান নার্ভটা পাস করে। এখন কোনো কারণে দেখা যায় যে যদি মিডিয়ান নার্ভটা কম্প্রেস হয়, চাপ পড়ে, তখন সেই সমস্যাটাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম। যে টানেলের ভিতর দিয়ে যখন নার্ভটা যায়, টানেলটা যখন কম্প্রেসড হয় কোনো কারণে, তখন যে সিনড্রোমটা ডেভেলপ করে সেটাকে বলা হয় কার্পাল টানেল সিনড্রোম। এখন কার্পাল টানেল সিনড্রোম হলে অনেক সময় ট্রিটমেন্ট করার সময় যেটা করা হয়, এই রেটিনাকুলামটা কেটে দেওয়া হয়, তখন এই প্রেশারটা রিলিজ হয়ে গেলে পেশেন্টের কন্ডিশন ইমপ্রুভমেন্ট করে যায়। স্যার বাউ স্টিঙ্গিং কি? কি বলতেছেন? স্যার বাউ স্টিঙ্গিং এটা আছে টেন্ডনটা তো এই থাকে। এখন যদি এখানে যদি কোনো একটা স্ট্রাং না থাকে তাহলে টেন্ডনটা হচ্ছে যে ভাঁজ খেয়ে যেত, মানে এইরকম যে লুপের মতো তৈরি হতো, সেইটা হচ্ছে বাউ স্ট্রিং। মানে এটা যে খাস মানে ভাঁজ খেয়ে যাতে না যায়। আমি কি বললাম বোঝা গেল? স্যার আবার একটু বলেন। এখানে যদি এই স্যার বুঝি স্ট্রাকচারটা নাই। এখানে যদি এই স্ট্রাকচারটা না থাকতো তাহলে দেখা যাচ্ছে এখানে একটা যে টেন্ডন গুলো সেই টেন্ডন যদি ফ্লেক্স করতেন তাহলে এখানে দেখা যাচ্ছে হাতের পজিশনটা
তখন সে মেইনটেইন করতে পারতো না, তখন এই টেন্ডনটা ঘাস খেয়ে যেত, তাহলে টেন্ডনের লেন্থটা তখন পরিবর্তন হয়ে যেত। স্যার এই লেন্থ পরিবর্তন হয় কি বাউ স্ট্রিঙ্গিং? স্প্রিং হচ্ছে যে এটা যে এইটা থাকার কারণে টেন্ডন গুলোর যে পজিশন সেটা মেইনটেইন করতে পারে, যার কারণে ওই ভাঁজটা হতে পারে না, যার কারণে আপনার যে মুভমেন্ট গুলো হচ্ছে সেই মুভমেন্ট গুলো তখন স্মুথলি হতে পারে। যে হ্যান্ডে যে আপনি মুভমেন্ট গুলো করতেছেন সেই মুভমেন্ট গুলো তখন আপনি প্রপার ওয়েতে করতে পারবেন। যদি এখানে এই রেটিনাকুলাম যদি না থাকতো, এখানে ফ্লেক্সর রেটিনাকুলাম আছে, তারপরে এক্সটেনসর রেটিনাকুলাম আছে, রেটিনাকুলাম গুলো যদি না থাকতো তাহলে তখন হচ্ছে সমস্যাগুলো তৈরি হতো। এখন যে এই রেটিনাকুলাম গুলো থাকার কারণে টেন্ডনটা এই ধরনের যে অস্বস্তি যেটা হয়, মানে অ্যাবনরমালিটি যেগুলো হয় সেগুলো তৈরি হতে পারে না। তারপর পায়ের নিচে আমাদের এই কন্ডিশনটা হয়তো পরবর্তীকালে অনেকেই মানে যখন ক্লিনিক্যাল লাইফে যাবেন অথবা পেশেন্ট দেখতে যাবেন, যে আমাদের দেশে একটা বড় অংশ পেশেন্ট কিন্তু অনেকেই বিভিন্ন সময় চিকিৎসার জন্য আসে যে পায়ের গোড়ালিতে ব্যথা করে, এবং পায়ের গোড়ালিতে ব্যথার একটা অন্যতম কারণ বলা হয় প্লান্টার ফাসাইটিস, যে পায়ের পাতার নিচে একটা ফাসা থাকে, একটা এই ফাসাটার নাম হচ্ছে প্লান্টার ফাসা, এবং এটা হচ্ছে কুশনের মতো কাজ করে বলা হয়। এবং এইটা যে নিচের দিকে যে বোনসটা থাকে ক্যালকিনিয়াস, এই ক্যালকিনিয়াসের সাথে এসে যুক্ত হয়। এখন অনেক পেশেন্টে দেখা যায় যে ক্যালকিনিয়াসের সাথে যে প্লান্টার ফাসা যে পয়েন্টে অ্যাটাচমেন্ট হচ্ছে সেখানে কিছু পরিবর্তন হয়, ইনফ্লামেশন হয়, যার কারণে অনেকের গোড়ালি ব্যথা করে, এবং এই গোড়ালি ব্যথা এত অসহনীয় রকম হয় যে অনেকে বলা হয় যে এইটার জন্য তারা ঠিকমতো ঘুমাতে পারে না, হাঁটতে পারে না, এইরকম কন্ডিশন গুলো হতে থাকে। এবং এই ধরনের কন্ডিশন গুলোতে অনেকের দেখবেন যে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা হয়, ফিজিওথেরাপি দেওয়া হয়, এখানে ইন্ট্রা-আর্টিকুলার ইনজেকশন দেওয়া হয়, অনেকে তারপরেও ইমপ্রুভমেন্ট যদি না হয় তখন অপারেশন করতে হয়। তারপরে এটা আছে পামার ফাসা। অপারেশন করে কি ফাসা কেটে ফেলা হয়? কোনটা? স্যার অপারেশন করে। অপারেশন প্লান্টার ফাসাইটিসে ইউজুয়ালি খুব কম ক্ষেত্রে অপারেশন করা হয়, একেবারেই যদি কোনো উপায় না থাকে তাহলেই অপারেশন করা হয়। আমি কি বললাম বোঝা গেল? যে যখন আপনি কোনো উপায় পাবেন না, যে আপনি কনজারভেটিভ ম্যানেজমেন্ট, আপনি ওষুধ খেলেন, ফিজিওথেরাপি করলেন, আপনি নিয়ম কানুন অনুসরণ করলেন, তারপরেও এখানে খুব বেশি পরিবর্তন হলো না, তারপরে এখানে ইন্ট্রা-আর্টিকুলার, এইটার ভিতরে ইন্ট্রা-আর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়, তারপরেও যদি পরিবর্তন না হয় তাহলেই তখন হচ্ছে অপারেশন করে যে টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই টিস্যুগুলোকে অপারেশন করা হয় এবং এটাকে রিপেয়ার করে দেওয়া হয়। আর এটা হচ্ছে পামার ফাসা, যেটা হাতের মানে পাম অফ দি হ্যান্ডে যে ফাসাটা থাকে। এখানে লোয়ার লিম্বের একটা ফাসা, এই ফাসাটা একটু আলাদাভাবে পড়ানো হবে, এটা পরীক্ষাতে শর্ট নোট হিসাবে অনেক সময় আসে, এবং এটা জিজ্ঞাসা যায় টেনসর ফাসা লাটা। এটা হচ্ছে এই ফাসাটা হচ্ছে যে লোয়ার লিম্বের যে বিশেষত থাই মাসেল আছে সেই মাসলের বাইরের দিকে একেবারে এটা কাভার করে থাকে, এই ফাসাটাকে বলা হয় ফাসা লাটা। এবং এই ফাসা লাটার ল্যাটারাল পোর্শনটা থিকেন্ড হয়ে যে জিনিসটা তৈরি করে সেটার নাম হচ্ছে ইলিওটিবিয়াল ব্যান্ড অথবা ইলিওটিবিয়াল ট্রাক্ট। আমি কি বললাম বোঝা গেল? জি স্যার। হ্যালো স্যার, হ্যালো আসসালামু আলাইকুম।
হ্যাঁ, কে বলছেন? হ্যালো, কে বলছেন আপনি? আপনি কে বলছেন? হ্যালো, এটা সাভারে। এখানে ওই ছবিগুলো যে পায়ের যে যে ফাঁসা দিয়ে যে পায়ের মাসেল গুলো, যে পায়ের যে লেগ গুলো যে কম্পার্টমেন্টে ভাগ হচ্ছে, সেগুলো এখানে যেমন এই ফাঁসা দিয়ে এটা পোস্টিরিয়র কম্পার্টমেন্টে ভাগ হচ্ছে, এটা ইন্টেরিয়র কম্পার্টমেন্ট, এটা ল্যাটারাল কম্পার্টমেন্টে ভাগ হচ্ছে, এবং এই কম্পার্টমেন্ট গুলোতে মাসেল, ভ্যাসেল, নার্ভ এগুলো আছে। তারপর এখানে হচ্ছে এটা ওই লেগেরই ছবি, এটা টিবিয়া গুলো, এটা এই কম্পার্টমেন্টের ছবি গুলো দেওয়া আছে। এখন নরমালি যেটা হচ্ছে যে ফাঁসার ক্ষেত্রে যেটা হচ্ছে যে কমন যে ডিজিজ হয় সেটাকে বলা হয় ইনফ্লামেশন অফ ফাসা, যেটাকে বলা হয় ফাসাইটিস, এবং সবচেয়ে কমন ফাসাইটিস হচ্ছে প্লান্টার ফাসাইটিস। এইটা প্লান্টার ফাসাইটিস হচ্ছে কমন একটা কন্ডিশন, যে কন্ডিশনের কারণে অনেকেই ট্রিটমেন্টের জন্য বিভিন্ন সময় যারা চিকিৎসা সেবা প্রদান করে তাদের কাছে আসে, এবং বিশেষত সিআরপিতে অনেক পেশেন্ট আছে যাদের এই গোড়ালিতে সমস্যা, এবং সেই গোড়ালির সমস্যার মেইন কারণ হিসাবে অনেক কারণে গোড়ালি ব্যথা হতে পারে, কিন্তু ওয়ান অফ দি মোস্ট কমন কজ হচ্ছে প্লান্টার ফাসাইটিস। ফাসা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার কোশ্চেন কি ধরনের আসতে পারে ভাষা থেকে? ফাসা থেকে যেটা কোশ্চেন আসতে পারে যে ফাসা কি জিনিস, ফাসা কি কি, মানে ফাসার যে টাইপস, কি কি টাইপসের ফাসা আছে, ফাসাগুলো কি কাজ করে, এইরকম প্রশ্নগুলো সাধারণত আসতে পারে। আর ভাইভাতেও তো এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়, আর হয়তো গুরুত্বপূর্ণ দুই একটা ফাসার নাম জিজ্ঞাসা করতে পারে, যে এই ফাসাটার লোকেশন কোথায়, সেটা হয়তো আপনাকে জিজ্ঞেস, যেমন প্লান্টার ফাসা কোথায় থাকে, তারপর হচ্ছে আপনার ফাসা লাটা অথবা টেনসর ফাসা লাটা কোথায় থাকে, এই হয়তো লোকেশন গুলো আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে। খুব বেশি এখানে জিজ্ঞাসা করতে, আর অ্যাবডোমিনাল যে ফাসা গুলো থাকে সেগুলো ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে জিজ্ঞাসা করে, কারণ অ্যাবডোমিনের যে ভিসেরা গুলো আছে সব তো, এটা ফার্স্ট ইয়ারে তো ভিসেরা কোনো পড়ানো হয়নি, এই জন্য অ্যাবডোমিনাল ওয়াল অথবা অনেক সময় পরীক্ষাতে আসে না এরকম না, কিন্তু মেইনলি এগুলো হচ্ছে অ্যাবডোমিনাল যে স্ট্রাকচার গুলো সেগুলো সেকেন্ড ইয়ারেই বেশি ধরা হয়। স্যার আজকের ক্লাসটা একটু সামারি করে বলে দিলে সুবিধা হতো। হ্যাঁ, এটা তো আমি তো আরেকটা পড়াতে চাচ্ছিলাম। আমি কি পড়াবো না আরেকটা? স্যার আমি এটাই থাকা। আমি সামারি করতেছি, সেটা সমস্যা নেই, যে আপনাদের তো পড়ানো, তারপর আমি ওইটা একটু কি করে দিই পরে। যে ফাঁসার কথা যেটা বলা যে ফাঁসা হয়েছে, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচার গুলো সাধারণত আপনার খালি চোখে দেখা যায়, যেগুলো দেখার জন্য কোনো মাইক্রোস্কোপ অথবা অন্যান্য কোনো জিনিসের দরকার নেই। যেমন ম্যাগনিফাইং অনেক স্ট্রাকচার আছে যেগুলো দেখার জন্য হয়তো আপনাকে ম্যাগনিফাইং গ্লাস অথবা মাইক্রোস্কোপের সাহায্যে, কিন্তু ফাঁসা হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেটা আপনি খালি চোখে দেখতে পারবেন, এবং এটা তৈরি হয়েছে কানেকটিভ টিস্যু দিয়ে, ফাইব্রাস টিস্যু, এটা ব্যান্ড অথবা শীটের মতো স্ট্রাকচার, যেগুলো ইউজুয়ালি ফাঁসা হচ্ছে বলা হচ্ছে যে যে টাইপের ফাঁসা আছে তার ভিতর কমনলি দুই ধরনের ফাঁসা বলা, একটা হচ্ছে সুপারফিশিয়াল ফাঁসা আর একটা হচ্ছে ডিপ ফাঁসা। সুপারফিশিয়াল ফাঁসা, যে ফাঁসাটা ইউজুয়ালি স্কিনের নিচে থাকে সেই ফাঁসাটাকে বলা হয় সুপারফিশিয়াল ফাঁসা। আর এখানে ফাঁসাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে সিঙ্গেল লেয়ারে থাকে, কিন্তু অ্যাবডোমিনের যেটা বলা হচ্ছে অ্যাবডোমিনের যে এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যে ফাঁসা থাকে সেটা দুইটা লেয়ারে থাকে, বাইরের দিকে ফ্যাটি লেয়ারে থাকে আর ভিতরের দিকে মেমব্রেনাস লেয়ার থাকে, যেটা দুইটা লেয়ারে থাকে। আর ডিপ ফাঁসা যেটা বলা হচ্ছে যে ডিপ ফাঁসা হচ্ছে এটা একটু ভিতরের দিকে থাকে, এবং এই ফাঁসাগুলো আবার বিভিন্ন ভাবে থাকতে পারে। এটা ডিপ ফাঁসার ভিতরে বলা হচ্ছে যে
ইন্টারমাসকুলার সেপ্টা হিসাবে থাকতে পারে, তারপর হচ্ছে তারপর বলছে ইনভেস্টিং ফাসা হিসেবে থাকতে পারে, এরকম ভাবে থাকতে পারে। এখন ইন্টারমাসকুলার সেপ্টা যেটা বলা হচ্ছে, যেটা হচ্ছে যে বিশেষত আমাদের আপার লিম্ব এবং লোয়ার লিম্বের যে স্ট্রাকচার গুলো আছে, আপার লিম্বের ভিতর আর্ম, ফোর আর্ম, অথবা লোয়ার লিম্বের ভিতর থাই, লেগ, এখানে যে এই ফাসাগুলো যে কতগুলো সেপ্টামের মতো থাকে, যে সেপ্টামের মাধ্যমে এই লেগ অথবা থাই কতগুলো কম্পার্টমেন্টে ভাগ হয়, এবং এই কম্পার্টমেন্ট গুলোতে ব্লাড ভেসেল, নার্ভ এগুলো থাকে, মাসল থাকে। এখন আমি বলছিলাম যে কম্পার্টমেন্ট গুলোর একটা সমস্যার কথা বলছিলাম, যে কম্পার্টমেন্টাল সিনড্রোম হতে পারে। সাধারণত মানুষ যখন হার্ট কোনো কিছুর ভিতরে চাপা খায়, তখন যে ফেসিয়াল যে কম্পার্টমেন্ট গুলো থাকে, সেই কম্পার্টমেন্ট গুলোর প্রেসার বেড়ে যায়, তখন দেখা যায় মাসেল গুলো ড্যামেজ আরো বেশি হতে থাকে। এবং সাধারণত বলা হয় যে এই ধরনের সমস্যা হলে আপনি ওই প্রেসারটাকে কমানোর জন্য ওখানে যে ফাসার থাকে, সেই ফাসাটাকে কেটে দিতে হয়, যেটাকে বলা হয় ফেসিওটমি। আবার অনেক ক্ষেত্রে যদি সিভিয়ার কন্ডিশন হয়, তাহলে অনেক সময় অ্যাম্পুটেশনও করতে হতে পারে। আর একটা বলছে যে ইনভেস্টিং ফাসা, যেটা হচ্ছে ইউজুয়ালি যে মাসেলের উপরের দিকে যেটা কাভারিংস থাকে, সেগুলোকে বলা হচ্ছে ইনভেস্টিং ফাসা। তারপরে ওইখানে যেটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, যেটা বলা হচ্ছে যে সুপারফিশিয়াল ফাসাটা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে যে এটা লুজ টিস্যু, মানে যে কানেকটিভ টিস্যু গুলো থাকে সেগুলো লুজলি অ্যারেঞ্জ থাকে, আবার ডিপ যে ফাসা থাকে সেগুলো হচ্ছে ডেন্সলি প্যাক থাকে। তারপর লেয়ারটা থাকে সেটা হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, এবং এটার নিচে হচ্ছে যে স্কিনে ডিপ ফাসা থাকে। আবার এখান থেকে ডিপ ফাসা গুলো আবার মাসেলের যে ভিতরের দিকে এগুলো পেনিট্রেট করে, এগুলোকে কম্পার্টমেন্টে ভাগ করে। এখন যে সুপারফিশিয়াল ফাসা, এটা আবার থিকনেসটা আবার শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থিকনেসে থাকতে পারে, যে অনেক জায়গায় এটা ঠিক থাকে, আবার অনেক জায়গায় এটা থিন থাকে। নরমালি যে কিছু কিছু জায়গায় এটা ঠিক থাকে, যেমন পাম অফ দ্য সোল, পাম অফ দ্য হ্যান্ড, সোল অফ দ্য ফুট, এগুলোতে অনেক বেশি ঠিক থাকে। আবার থিন থাকে, যেটা বলা হচ্ছে অরিকলে ঠিক থাকে, আইলিডে থিন থাকে, অরিকলে থিন থাকে, স্ক্রোটাম, পেনিস, ক্লাইটোরিস, এই অর্গান গুলোতে থিন থাকে। এখন আমাদের যে মুভমেন্ট গুলো হয়, স্কিনের মুভমেন্ট, সেই স্কিনের মুভমেন্টটা ফ্যাসিলিটেট করে হচ্ছে এই সুপারফিশিয়াল ফাসা, যে ফ্যাসিলিটেট মুভমেন্ট অফ দি স্কিন ওভার দ্য আন্ডারলাইং স্ট্রাকচার। তারপরে যে এই ফাসা দিয়ে যে ব্লাড ভেসেল, নার্ভ এগুলো পাস করে, এগুলো তারপরে যে টেম্পারেচার রেগুলেশনের ক্ষেত্রে এই ফাসাটা কম বেশি ভূমিকা পালন করে, যে এক্সেসিভ টেম্পারেচার যাতে শরীর থেকে লস না হয়, সেই ক্ষেত্রে ফাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন যেটা বলছেন যে এর বাইরে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলছেন, যে রেটিনাকুলামের কথা বলছিলাম, যে অ্যাঙ্কেল জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এখানে কতগুলো স্ট্রাকচার থাকে যেগুলো হচ্ছে এই ফাসাগুলো ঠিক হয়ে ব্যান্ড লাইক স্ট্রাকচার তৈরি করে, এবং
রেটিনাকুলাম থাকার কারণে, যেটা হচ্ছে যে ওখান দিয়ে যে টেন্ডন গুলো পাস করে সেই টেন্ডন গুলো প্রপার পজিশনিং মেইনটেইন করতে পারে এবং এগুলো বাও স্টিং হয় না, বেঁকে যায় না, যে ধনুকের মতো অনেক সময় যে যদি এই এগুলো না থাকতো তাহলে এটা বেঁকে যাইতো, মানে ভাঁজ হয়ে যেত, সেই জিনিসগুলো এই রেটিনাকুলাম থাকার কারণে হয় না। আর একটা যেটা বললাম যে যেটা হচ্ছে যে ফাসার যেটা হচ্ছে কমন কিছু কন্ডিশনের নাম বললাম, এর ভিতরে হচ্ছে কমন যে কন্ডিশন যেটা হচ্ছে প্লান্টার ফাসাইটিস। বললাম যে যতগুলো বডিতে ফাসা আছে তার ভিতরে সবচেয়ে কমনলি যে ফাসাটা সবচেয়ে বেশি ইনজুর্ড হয়, ট্রমাটাইজড হয় অথবা ক্ষতিগ্রস্ত হয় অথবা সমস্যাগুলো প্রকাশিত হয়, তার ভিতরে কমন ফাসা হচ্ছে প্লান্টার ফাসা। যেখানে প্লান্টার ফাসাইটিস হয়, যেখানে প্লান্টার ফাসাটা যে ক্যালকেনিয়াস বোনের সাথে অ্যাটাচড হয় সেই পয়েন্টে অনেকের ইনফ্লামেশন হয়, যার কারণে দেখা যায় যে অনেকের পায়ের গোড়ালিতে ব্যথা করে এবং এই ব্যথার কারণে অনেকে ঠিকমতো মুভমেন্ট করতে পারে না, হাঁটাচলা করতে পারে না। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা হয়, কনজারভেটিভ যেটা ড্রাগস দিয়ে করা হয়, ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করা হয়, ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দেওয়া হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশনও দেওয়া হয়। স্যার সার্জিক্যাল ইন্টারভেনশনটা কি? সার্জিক্যাল ইন্টারভেনশন হচ্ছে যে যে মানে ইন্টারভেনশন মানে হচ্ছে যে প্রসিডিউর, যে প্রসিডিউরের মাধ্যমে কোনো একটা ডিজিজ অথবা কোনো একটা পার্টের যে চিকিৎসা পদ্ধতিটা করা হয়। এখন সেটা হচ্ছে যদি এটা আপনি কনজারভেটিভ মেডিকেল ইন্টারভেনশন যেটা হচ্ছে যে যেটা বলা হয় যে, অথবা ফিজিওথেরাপি ইন্টারভেনশন যেটা হচ্ছে যে আপনি কাটাছেঁড়া ছাড়া ইউজুয়ালি আপনি যে ইন্টারভেনশনটা দিচ্ছেন সেটা হচ্ছে মেডিকেল অথবা মানে কনজারভেটিভ ইন্টারভেনশন বলা হচ্ছে, অথবা ফিজিওথেরাপি ইন্টারভেনশন, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া হয়। আর যে ক্ষেত্রে হচ্ছে যে আপনি স্ট্রাকচারটাকে ওপেন করে সেটাকে কাটাছেঁড়া করবেন, তারপরে সেটা চিকিৎসার অংশ হিসেবে কাটাছেঁড়া করা হয়, তখন সেটাকে সার্জিক্যাল ইন্টারভেনশন বলা হয়। ওকে স্যার। আর কোনো কোশ্চেন আছে? নো স্যার। আমি কি তাহলে আরেকটা শুরু করব? আমি কি শুরু করবো না পরের দিন শুরু করবো বলেন? স্যার পরের দিন শুরু করেন। পরের দিন স্টার্ট করেন। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।